আচ্ছা, আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। ওকে, আমরা লাস্ট ক্লাসে আমাদের মেকানিক্যাল অ্যানালাইসিস অফ সয়েল এই টপিকটা শুরু করেছিলাম। তারপর আমরা সিভ অ্যানালাইসিস সম্পর্কে এবং হাইড্রোমিটার অ্যানালাইসিস সম্পর্কে হালকা কিছু ধারণা নিয়েছিলাম। তবে সিভ অ্যানালাইসিস সম্পর্কে মোটামুটি আমাদের আহ, যত কিছু বলার ছিল সবকিছু ডান। প্লাস আমাদের যে তিনটা ম্যাথ ছিল সেই তিনটা ম্যাথও কিন্তু শেষ। এক্সাম্পল 2.1, 2.2, 2.3। আমাদের শুধু বাকি আছে হাইড্রোমিটার অ্যানালাইসিস এবং আরেকটা ছোট টপিক বাকি আছে যেটার নাম হচ্ছে পার্টিকেল শেপ। তো আমি হাইড্রোমিটার অ্যানালাইসিসে যাওয়ার আগে পার্টিকেল শেপটা সম্পর্কে বলে আসি, যেহেতু হাইড্রোমিটার অ্যানালাইসিসটাই আজকের মেইন টপিক আমাদের। তো একদম লাস্টের দিকে তোমাদের বইয়ের পার্টিকেল শেপ, এই আর্টিকেল 2.7টা আছে পার্টিকেল শেপ। এই পার্টিকেল শেপটা কি এটা আমরা একটু দেখি, দেন আমরা হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস দিয়ে দেন ক্লাসটা শেষ করে দিব। চ্যাপ্টার 3 আজকে আমি আর শুরু করছি না। চ্যাপ্টার 3 আমরা ইনশাল্লাহ ফেস টু ফেস শুরু করবো আর কি। আচ্ছা, তো পার্টিকেল শেপ বলতে বেসিক্যালি আমরা ক্লে পার্টিকেল বা সিল্ক পার্টিকেল বা মনে করো স্যান্ড গ্রাভেল সবকিছুকে এখানে একসাথে এখানে ক্লাসিফাই করা হয়েছে। কিরকম পার্টিকেলটা কি অ্যাঙ্গুলার সাব অ্যাঙ্গুলার কি টাইপের কি শেপের আছে, সেটা শেপটা কিরকম সেটার উপর ডিপেন্ড করে আমরা তিন ভাগে সয়েলকে ভাগ করতে পারি। একটা নাম হচ্ছে বাল্কি, একটা নাম ফ্লেকি, একটা হচ্ছে নিডল শেপ। ঠিক আছে, তো প্রথমটা আসি। বাল্কি টাইপের পার্টিকেল গুলো বেসিক্যালি হচ্ছে কোর্স গ্রেইন সয়েল, আর বাকি দুটো হচ্ছে ফাইন গ্রেইন সয়েলের জন্য। এক নাম্বারটা হচ্ছে কোর্স গ্রেইন সয়েলের জন্য, বাকি 2 আর 3 হচ্ছে ফাইন গ্রেইন সয়েলের জন্য। তো মেইনলি বাল্কি টাইপের পার্টিকেল গুলো কি হয়, বাল্কি টাইপের পার্টিকেল গুলো হয় দেখো কি বলা হচ্ছে। এগুলো হচ্ছে নর্মালি মেকানিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে যে পার্টিকেল গুলো আমরা পেয়ে থাকি সয়েলের, মানে কোর্স গ্রেইন সয়েলে, সেগুলোই হচ্ছে আমাদের বাল্কি টাইপের পার্টিকেল বা বাল্কি পার্টিকেল। ঠিক আছে, এবং দেখো এই পার্টিকেল গুলোকে আবার চার ভাগে ভাগ করা যায়, বাল্কি টাইপের পার্টিকেল গুলোকে চার ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে অ্যাঙ্গুলার, দেখো এটার মধ্যে অনেক বেশি অ্যাঙ্গেল আছে, অনেক এজ আছে। তারপর হচ্ছে সাব অ্যাঙ্গুলার, এখানে অ্যাঙ্গেলের পরিমাণ একটু কম, অ্যাঙ্গুলারিটি কম। দেন সাব রাউন্ডেড, এখানে দেখো ম্যাক্সিমাম পোর্শনটুকুই রাউন্ডেড, অল্প কিছুটা পোর্শন, মানে টোটালি রাউন্ডেড না, কিছুটা পোর্শন রাউন্ডেড। এরপরে বাকিটা হচ্ছে রাউন্ডেড। এটা মোটামুটি আমাদের একটা রাউন্ড শেপের হয় আর কি। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো, তোমাদের ক্লাসে এটা আমি আগেও বলেছিলাম যে তোমার প্যারেন্ট ম্যাটেরিয়ালের কাছে যত বেশি থাকবে তত কি অ্যাঙ্গুলারিটি বেশি থাকবে না কম থাকবে? ম্যাম কম বেশি। থাকবে। প্যারেন্ট ম্যাটেরিয়ালের কাছে মানে অরিজিনের কাছে যত কাছাকাছি থাকবে তত বেশি অ্যাঙ্গুলারিটি থাকবে, মানে তত এই পার্টিকেলটা অ্যাঙ্গেলে থাকবে। কারণ এটা মাত্র মনে করো ভাঙছে, এটা যদি ট্রাভেল করে, বিভিন্ন জায়গায় যদি ট্রাভেল করে চলে যায়, তখন এটা আস্তে আস্তে সাব অ্যাঙ্গুলার, সাব রাউন্ডেড, আস্তে আস্তে রাউন্ডেড হয়ে যাবে। কেন? তোমার হচ্ছে ইরোশনের কারণে, মনে করো চারিদিকে ফ্রিকশনের কারণে এই যে এজ গুলো আস্তে 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 সমান হতে থাকবে। তার মানে অরিজিন থেকে যত বেশি দূরে যাবে তত রাউন্ডেড হবে, আর অরিজিনের যত ক্লোজ থাকবে তত হচ্ছে অ্যাঙ্গুলার থাকার পসিবিলিটি বেশি। এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি কিনা? এই ইয়েস বুঝছো? ম্যাম। ওকে ফাইন। এই কথাটা এখানে বলা আছে দেখো, স্মল স্যান্ড, স্মল স্যান্ড পার্টিকেল, বেসিক্যালি এটা যেহেতু আমাদের কোর্স গ্রেইন সয়েলের জন্য, দ্যাটস এখানে আমরা বলতে পারছি যে স্মল স্যান্ড পার্টিকেলস লোকেটেড ক্লোজ টু দেয়ার অরিজিন আর জেনারেলি ভেরি অ্যাঙ্গুলার। মানে অরিজিনের কাছাকাছি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে খুবই অ্যাঙ্গুলার অবস্থায় থাকবে। স্যান্ড পার্টিকেল ক্যারিড বাই, দেখো ক্যারিড বাই উইন্ড অ্যান্ড ওয়াটার ফর এ লং ডিস্টেন্স ক্যান বি সাব অ্যাঙ্গুলার টু রাউন্ডেড ইন শেপ। মানে মাত্র আমি যে কথাটা বললাম সেটাই এখানে বলা হয়েছে যে যত বেশি হচ্ছে তোমার দূরে যাবে, তোমার উইন্ড বা ওয়াটারের কারণে যত বেশি ট্রান্সপোর্টেড হয়ে দূরে যাবে তত সাব অ্যাঙ্গুলার থেকে রাউন্ডেড হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, এরপর অ্যাঙ্গুলারিটিকে কিভাবে ডিফাইন করা হয়, অ্যাঙ্গুলারিটি কি? এভারেজ রেডিয়াস অফ কর্নার, যতগুলো কর্নার আর এজ আছে সেগুলো রেডিয়াস ডিভাইডেড বাই রেডিয়াস অফ ম্যাক্সিমাম ইনস্ক্রাইবড স্ফিয়ার। মানে মাঝের যে স্ফিয়ারটা আছে সেটা হচ্ছে রেডিয়াস, আর সবগুলা কর্নার বা এজ যেগুলো আছে সেগুলোর এভারেজ রেডিয়াসের যে রেশিও সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলারিটি। ঠিক আছে,
এর মধ্যে আবার হচ্ছে তোমার স্ফেরিসিটি, স্ফেরিসিটিকে কিভাবে প্রকাশ করা হয়, এস ইকুয়াল টু ডি বাই এলপি। ডিটা কি? ইকুইভ্যালেন্ট ডায়ামিটার অফ দ্য পার্টিকেল। এটারও একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো তোমাদের এটা দরকার নাই মুখস্থ করার। তোমাদের অ্যাঙ্গুলারিটি পর্যন্ত মানে 2.12 পর্যন্ত শুধুমাত্র লিখলেই চলবে। ঠিক আছে? আর এই পোর্শনটুকু দরকার নাই, এগুলো জাস্ট কিছু ফর্মুলা আছে, এগুলো দেখে নিও তোমরা। এরপর আসি বাকি দুইটা টাইপ, ফ্লেকি আর হচ্ছে নিডল শেপ। ফ্লেকি আর নিডল শেপ কি? এই বাকি দুইটা পার্টিকেল হচ্ছে ফাইন গ্রেইন সয়েলের জন্য হয়ে থাকে, মানে সিল্ট আর ক্লের জন্য হয়ে থাকে। যেমন দেখো ফ্লেকি পার্টিকেল গুলো কি বলেছে, ফ্লেকি পার্টিকেলস হ্যাভ ভেরি লো স্ফেরিসিটি, মানে এগুলো স্ফেরিসিটি অনেক কম থাকবে, ইউজুয়ালি 0.01 বা তার কম। দিস পার্টিকেল আর প্রিডমিনেন্টলি ক্লে মিনারেল। নর্মালি ফ্লেকি পার্টিকেল গুলো হচ্ছে ক্লে মিনারেল টাইপের হয়। তোমাদেরকে আমি একটা ফিগার দেখাচ্ছি একটু পরে। এরপর আসি নিডল শেপ পার্টিকেল। নিডল শেপটা কি? এটা হচ্ছে তোমার নিডেলের মতো, একটা সুইয়ের মতো থাকবে। ঠিক আছে? কি বলা হয়েছে দেখো, আর লেস কমন দেন আদার টু পার্টিকেল টাইপ, মানে বাল্কি আর ফ্লেকির থেকে এটা অনেক বেশি কম পাওয়া যায়, মানে এটা রেয়ার। ঠিক আছে? কিরকম হতে পারে? সয়েল কন্টেনিং নিডল শেপ পার্টিকেল আর সাম কোরাল ডিপোজিট, কোরাল ডিপোজিট হতে পারে, বা অ্যাটপালজাইট ক্লে হতে পারে। ঠিক আছে? যেমন তোমাদেরকে আমি একটা এখানে একটা ফিগার দেখাই, দেখতে পাচ্ছি আমরা এটা? এই সবাই কি দেখতে পাচ্ছো? জি Yes, ম্যাম। ma'am. জি ম্যাম। আচ্ছা, ফ্লেকি পার্টিকেল গুলো কিরকম, একটু আগে যেটা বললাম সেম জিনিসটা এখানে বলছে। জাস্ট আমি তোমাদেরকে ফিগারটা দেখালাম কিরকম শেপের হয়, শেপটা জাস্ট একটু দেখো। এগুলোকে আমরা বলি হচ্ছে ফ্লেকি। ঠিক আছে? এগুলো স্ফেরিসিটি অনেক কম থাকবে। আর নিডল শেপটা কিরকম, নিডল শেপ এগুলো কিন্তু অনেক বেশি জুম করা, এই ইমেজ গুলো কিন্তু অনেক বেশি জুম করা। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের নিডল শেপ পার্টিকেল। দেখো এটা অনেকটা শুয়ের মতো, শেপটা অনেকটা শুয়ের মতো। যেমন দেখো এখানে বলছে কোরাল ডিপোজিট অথবা একটা পালজেট ক্লে, এইগুলো হচ্ছে নিডল শেপ পার্টিকেল। ঠিক আছে? তো এইটুকু হচ্ছে আমাদের ক্লে পার্টিকেলের শেপ। সরি, ক্লে না, মানে তোমার মনে করো সব সব টাইপের পার্টিকেলেরই শেপ। তো পার্টিকেল শেপটা কি সবার কাছে ক্লিয়ার? এটা খুব সিম্পল একটা কোশ্চেন কিন্তু। সবাইকে আমরা বুঝতে পারছি? Yes, ma'am. ওকে ফাইন। দেন আমরা চলে যাই আমাদের হাইড্রোমিটার অ্যানালাইসিস। খুবই কেয়ারফুলি দেখো, এটা তোমাদের ল্যাবে যেরকম কাজে লাগবে, প্লাস থিওরিতে তো লাগবেই কাজে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, হাইড্রোমিটার অ্যানালাইসিস কোন টাইপের সয়েলের জন্য আমরা করে থাকি? Silt and clay. এক্স্যাক্টলি, সিল্ট এবং ক্লের জন্য করে থাকি। মানে যেসব পার্টিকেলের সাইজ 0.075 মিলিমিটার থেকে ছোট, যেগুলা সিভ অ্যানালাইসিস এর মাধ্যমে অ্যানালাইসিস করা যায় না, সেগুলোকে আমরা হাইড্রোমিটার অ্যানালাইসিস দিয়ে অ্যানালাইসিস করি। ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে শুনো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম অলসো, এবং তোমাদের ল্যাবের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা এখন যদি বুঝে থাকো, ল্যাবে ক্লাস পারফরমেন্সে বা পুরো এক্সপেরিমেন্ট করতে তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা এবার আসি হাইড্রোমিটার অ্যানালাইসিসটা কিভাবে করি। হাইড্রোমিটারটা কি? হাইড্রোমিটার হচ্ছে একটা স্পেসিফিক ইকুইপমেন্ট। কিরকম হয় দেখতে? এটা হচ্ছে হাইড্রোমিটার। আশা করি আমরা দেখতে পাচ্ছি। Yes, ma'am. ওকে ফাইন। এই হাইড্রোমিটার দেখতে কিরকম হয় খেয়াল করে দেখো, হাইড্রোমিটারটা দেখতে দেখো উপরে হচ্ছে জিরো, নিচে কত পর্যন্ত আছে? কত পর্যন্ত? একটু রেসপন্স 60। করতে হবে। 60। 0 থেকে 60 হচ্ছে এটার লিমিট, হাইড্রোমিটার হচ্ছে 0 to 60। এবং এখানে উপরের পোর্শনটাকে, এই পোর্শনটাকে আমি বলি হচ্ছে স্টেম। ঠিক আছে? আমি লিখে দিচ্ছি। এটা রিলেটেড হচ্ছে, আমাদের এখানে কোনো ম্যাথ নাই এই, তোমার হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস রিলেটেড, বাট এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা দেখো আমি তোমাকে এঁকে দেখাচ্ছি। দেখো উপর থেকে, এখান থেকে এই এতটুকু পোর্শনকে আমি বলি হচ্ছে স্টেম। ঠিক আছে? আর নিচে এখান থেকে এই বাকি পোর্শনটাকে আমি বলি হচ্ছে বাল্ব। উপরটা স্টেম, নিচেটা হচ্ছে বাল্ব।
ঠিক আছে। এখন এই স্টেম আর বাল্ব এই পুরো টোটাল জিনিসটা মিলে হচ্ছে আমাদের এই হাইড্রোমিটার গঠিত হচ্ছে। আর যে নিচে ব্ল্যাক কালারের একটা পোর্শন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য দেয়া হয়। স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য, কারণ এই হাইড্রোমিটারটা স্ট্রেট অবস্থায় পানির মধ্যে থাকবে। এটা যেন ডানে বামে কোনো দিকে যেন মুভমেন্ট না করে, সেটার জন্য এখানে হচ্ছে তোমার একটা পারদের একটা লেয়ার দেওয়া থাকে, পারদ, ঠিক আছে, পারদ মার্কার এগুলোর একটা তোমার হচ্ছে লেয়ার দেয়া থাকে। এই লেয়ার গুলা দিয়ে এই জিনিসটা গঠিত, এই ব্ল্যাক কালারের পোর্শনটা কেন দেয়া হচ্ছে? স্ট্যাবিলিটি মেনটেন করতে দেয়া হচ্ছে, যেন এটা স্ট্রেট অবস্থায় থাকে। ক্লিয়ার? Yes, ma'am. ওকে। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা উপরে আছে হচ্ছে 0, নিচে আছে 60। মনে রাখবা, হাইড্রোমিটারে যদি তুমি এরকম দেখো, এটা হচ্ছে এই হাইড্রোমিটারটার নাম আছে, প্রত্যেকটা হাইড্রোমিটারের একটা নাম থাকে। তো নর্মালি হাইড্রোমিটার হয় হচ্ছে দুই টাইপের, একটা নাম হচ্ছে 151H হাইড্রোমিটার, একটা নাম হচ্ছে 152H হাইড্রোমিটার। ঠিক আছে, এগুলো এএসটিএম অনুসারে নামকরণ করা হয়েছে। আমরা ল্যাবে যেটা করে থাকি বা সচরাচর আমরা যেটা পড়ে থাকি, যেটা মোস্ট কমন, সেটা হচ্ছে 152H হাইড্রোমিটার। আর এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি সেটাও হচ্ছে 152H হাইড্রোমিটার। ঠিক আছে। এখন এখানে 0 থেকে 60 পর্যন্ত লেবেলিং করা, 0 থেকে 60 পর্যন্ত যদি লেবেলিং করা থাকে, এটার নাম হয় 152H হাইড্রোমিটার। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে এখানে আমাদের ম্যাক্সিমাম আমরা সয়েল নিতে পারবো, ম্যাক্সিমাম সয়েল আমরা নিতে পারবো 60 গ্রাম পর্যন্ত। ঠিক আছে, ম্যাক্সিমাম সয়েল নেওয়া যাবে 60 গ্রাম। বুঝাতে পারলাম? Yes, ma'am. ওকে, ফাইন। যদি আমরা এতটুকু বুঝে থাকি, দেন আমরা চলে যাই আমাদের বাকি টপিকে। ওকে। 151H এর হচ্ছে ইয়েটা কেমন হবে? 151টা হচ্ছে তোমার, এখানে তো ছবি নাই, মানে ওটার ক্যালকুলেশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। মোটামুটি হাইড্রোমিটার দেখতে এরকমই হয়। অনেক সময় হচ্ছে তোমার 0 থেকে 60 না হয়ে হয়তো 0 থেকে 70 হতে পারে, আর একটু বেশি হতে পারে, এরকম আর কি। ঠিক আছে। জি ম্যাম। আর ক্যালকুলেশনটা ডিফারেন্ট, আমরা এখন একটা ক্যালকুলেশন দেখবো, সেই ক্যালকুলেশনটা 152 হাইড্রোমিটারের জন্য আমাদের বইয়ে দেওয়া আছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু দেখি। ওকে, সেটা দেখার আগে আরেকটা কথা আমি তোমাদেরকে একটু বলে রাখি। আমি হচ্ছে ল্যাবের ম্যানুয়ালও আমি তোমাদেরকে একটু দেখাবো, যেন তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ঠিক আছে। তোমাদের মিডের আগে, ল্যাবের কথা বলছি, C344 ল্যাবে, মানে তোমাদের জিওটেক ল্যাবে মিডের আগে সব থেকে কঠিন হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস। কঠিন বা তোমাদের যদি ক্যালকুলেশন বড় বলো বা একটু ক্রিটিক্যাল বলো, কঠিন মনে হতে পারে। আর থিওরি ক্লাসে যদি বুঝে যাও, হাইড্রোমিটার অ্যানালাইসিস তোমাদের কাছে কঠিন লাগবে না। আচ্ছা, এবার আমরা আসি একটু এখানে দেখো তো, আমরা যখন হচ্ছে সিভ অ্যানালাইসিস করছিলাম, এই যে সিভ অ্যানালাইসিস যখন আমরা করছিলাম, তখন আমরা কি বের করছিলাম? আমাদের ইয়া ছিল হচ্ছে সিভ ওপেনিং, আর হচ্ছে আমাদের আরেকটা প্যারামিটার কি ছিল, ওয়াই এক্সিস অনুযায়ী পার্সেন্ট ফাইনাল, তাই না? মনে আছে যে 100 থেকে মাইনাস করে করে আমরা পার্সেন্ট ফাইনাল বের করতাম? জি ম্যাম। তো এই ক্ষেত্রে হবে কি, এখানে তো আমাদের পার্সেন্ট ফাইনালের কোনো ব্যাপার নাই, এখানে আমি 100 থেকে মাইনাস করার কোনো ব্যাপার নাই। এই পুরো প্রসেসটা হচ্ছে একটা ডিফারেন্ট মেথড। এখানে যেটা করতে হয়, এখানে ডায়ামিটার বের করতে হয়। ঠিক আছে। ডায়ামিটার কিরকম? প্রত্যেকটা যে পার্টিকেল আছে, ক্লে পার্টিকেল বলো বা হচ্ছে তোমার সিল পার্টিকেল বলো, এই পার্টিকেল গুলোর ডায়ামিটার বের করবা। ঠিক আছে, বুঝছো কি বলছি? জি ম্যাম। ওকে, এই পার্টিকেল গুলোর ডায়ামিটারই হচ্ছে বেসিক্যালি আমাদের পার্টিকেলের এই যে সাইজ। আমরা আগে কি করতাম, সিভ ওপেনিং, যেগুলো সিভ ওপেনিং এক্স এক্সিস এ থাকতো, সিভ ওপেনিং যদি এক্স এক্সিস এ থাকে, এখানে তো আমার কোনো সিভ নাই, তাহলে এখানে কি থাকবে? হাইড্রোমিটার অ্যানালাইসিস এর ক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে ডায়ামিটার, পার্টিকেল, প্রত্যেকটা পার্টিকেলের ডায়ামিটার থাকবে। এখন আসলে ডায়ামিটার কিভাবে বের করতে হবে? ডায়ামিটার বের করার জন্য আমাদের স্টোকস ল, একটা ল আছে, যে হচ্ছে তোমাদের স্টোকস এই লটা দিয়ে দিয়েছিলেন, তার নাম অনুসারে এটাকে বলা হয় স্টোকস ল। স্টোকস ল সম্পর্কে তোমরা আশা করি আগে শুনেছো। আচ্ছা, এবার আসি আমরা যে হাইড্রোমিটার অ্যানালাইসিস কিভাবে করে। দেখো, হাইড্রোমিটার অ্যানালাইসিস ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ সেডিমেন্টেশন অফ সয়েল গ্রেইন ইন ওয়াটার। সেডিমেন্টেশন মানে কি? পার্টিকেল গুলো সেটেল হয়ে যাওয়া। তুমি যদি তোমার সয়েলকে কোনো একটা পানি, মানে কোনো একটা ভলিউমেট্রিক সিলিন্ডারের মধ্যে যদি তুমি মিক্স করো, তাহলে তোমার আস্তে 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 আস্তে
তোমার পার্টিকেল গুলো কি হবে, সেটেল করবে, তাই না? এটা তো নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি। জি ম্যাম। এখন এই পার্টিকেল গুলো যে সেটেল করবে, এই পার্টিকেল গুলা যখন সেটেল করবে, এদের কি সেটেল করার কি মানে একটা নির্দিষ্ট ভেলোসিটি থাকবে না? জি থাকবে ম্যাম। নাকি থাকবে না? মনে করো তুমি হচ্ছে, এটা মনে করো তোমার একটা সিলিন্ডার, ঠিক আছে? সয়েলের এখানে মনে করো পানি আছে, এটার মধ্যে তুমি মনে করো পানি দিলা, এর মধ্যে তুমি হচ্ছে সয়েল দিছো। এখন এই সয়েল গুলো একটা টাইম পরে তো কি করবে, সেটেল করবে। সেটেল করতে হলে একটা নির্দিষ্ট ফোর্সে বা নির্দিষ্ট একটা ভেলোসিটিতে সে সেটেল করবে। এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা কিভাবে তুমি বের করবা? এই ভেলোসিটিকে বলি আমরা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, ঠিক আছে? যে ভেলোসিটিতে কোনো পার্টিকেল সেটেল করে, নিচের দিকে সেটেল করবে যে ভেলোসিটিতে, সেটার নাম হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তো টার্মিনাল ভেলোসিটি কিভাবে বের করতে হয়, সেটা বের করার জন্য আমাদের কি করতে হয়, দেখো এখানে বলা হচ্ছে when a soil specimen is dispersed in water, সয়েল যখন পানিতে মিক্স করলা, the particles settle at different velocities, এই পার্টিকেল গুলো বিভিন্ন ভেলোসিটিতে সেটেল করবে ডিপেন্ডিং অন দেয়ার শেপ, সাইজ, ওয়েট অ্যান্ড ভিসকোসিটি অফ ওয়াটার। ওয়াটারের ঘনত্বের উপর ডিপেন্ড করবে, পার্টিকেলের সাইজ, শেপ, এগুলোর উপর ডিপেন্ড করবে। মানে পার্টিকেল যদি বড় হয় আগে আগে সেটেল করবে, পার্টিকেল যদি ছোট হয় পরে ধীরে ধীরে সেটেল করবে। এখন ফর সিম্পলিসিটি, আমরা একটু সিম্পল করার জন্য আমরা ধরে নিব আমাদের প্রত্যেকটা সয়েল পার্টিকেল হচ্ছে স্ফিয়ার, ঠিক আছে? স্ফিয়ার কিন্তু প্রত্যেকটা সয়েল পার্টিকেল কিন্তু থাকে না, থাকে নাকি থাকে না বলো তো? থাকে থাকে না ম্যাম। থাকে না, স্ফিয়ার কি কখনো থাকবে? নর্মালি থাকে না, মানে একটা গোলক, গোল অবস্থায় কিন্তু থাকে না। তোমরা নিজেরাও দেখছো যে পার্টিকেল গুলো কিন্তু গোল না, ফ্লেকি থাকবে, নিডল শেপ থাকবে। তো আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য দেখো বলেই দিছে ফর সিম্পলিসিটি, আমরা ধরে নিচ্ছি সবগুলো হচ্ছে স্ফিয়ার। কারণ তোমার যদি একটা পার্টিকেল এরকম থাকে, এটার ডায়ামিটার তুমি কিভাবে বের করবা? ঠিক না, একটা অ্যাঙ্গুলার আছে, এই যে এরকম আছে, তুমি কিভাবে বের করবা? একটা নিডল শেপ আছে, এটা ডায়ামিটার তো হয় না। এই জন্য আমরা ধরতেছি কি, সুবিধার জন্য সবগুলোকে আমরা একটু গোলাকৃতির ধরে নিচ্ছি, স্ফিয়ার ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে যে ভেলোসিটি হবে সেটাকে আমার কে দিছে, স্ট্রোকস দিছে, এটাকে বলি আমরা স্ট্রোকস ল। সেই ভেলোসিটি কি হবে, ভেলোসিটি ইকুয়াল টু রো এস মাইনাস রো ডাব্লিউ ডিভাইডেড বাই 18 ইটা ইন্টু ডি স্কোয়ার। এখানে কোনটা কি খেয়াল করি, রো, রো হচ্ছে কি আমাদের ডেন্সিটি, রো হচ্ছে অলওয়েজ আমাদের ডেন্সিটি, ঠিক আছে? যা ডেন্সিটি তাই হচ্ছে আমাদের ইউনিট ওয়েট, সিমিলার ভ্যালু আসে, ঠিক আছে? গামা দিয়ে অনেক সময় দেখবার প্রকাশ করতেছে, গামা মানে ইউনিট ওয়েট, আর রো মানে হচ্ছে ঘনত্ব। ওকে, তো এখানে মনে করো রো এস মাইনাস রো ডাব্লিউ ডিভাইডেড বাই 18 ইটা ইন্টু ডি স্কোয়ার। রো এসটা হচ্ছে সয়েলের ডেন্সিটি, এস মানে সয়েল সলিড, আর রো ডাব্লিউ হচ্ছে তাহলে কিসের ডেন্সিটি বলো তো? water. ওয়াটার, এক্স্যাক্টলি। রো ডাব্লিউ হচ্ছে ওয়াটারের ডেন্সিটি। আমরা কি সবাই ওয়াটারের ডেন্সিটি কত কত জানি? জানি নাকি জানি না? ম্যাম জানি। জানি, কি একটু বলতে পারবা কেউ একটু? ম্যাম 1000 কেজি/মিটার কিউব। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমাদের সয়েলের জন্য, সয়েলের জন্য বলছি, সরি, ওয়াটারের জন্য রো ডাব্লিউ অর হচ্ছে গামা ডাব্লিউ সিমিলার, ঠিক আছে? এটা হতে পারে চারটা, চারটা টাইপের হতে পারে, ইউনিটের উপর ডিপেন্ড করে। যারা কিছু লিখতেছো না তারা একটু লিখে রাখো, কি কি হতে পারে চারটা। 1000 কেজি/মিটার কিউব, অথবা হতে পারে 1 গ্রাম/সেন্টিমিটার কিউব, অথবা হতে পারে 62.4 কিলো নিউটন, সরি, পাউন্ড/ফিট কিউব। এটা 62.4 পাউন্ড/ফিট কিউব, অথবা আরেকটা হতে পারে হচ্ছে 9.8 কিলো নিউটন/মিটার কিউব। এই চারটা ভ্যালু কি আমরা জানি? জি ম্যাম। Yes, ma'am. ওকে ফাইন, এই চারটা ভ্যালু যদি নাও কেউ জেনে থাকো, এগুলো কিন্তু তোমাদের সবসময় সারা জীবনে মুখস্থ রাখা লাগবে। এই ভ্যালুগুলো, চারটা ভ্যালু। এখানে কিন্তু পানির ইউনিট ওয়েট কোনোদিনও কোথাও তোমাদেরকে দিয়ে দিবে না, এই রো ডাব্লিউ বা গামা ডাব্লিউ কোনোদিনও দেয়া থাকবে না পরীক্ষায়, ঠিক আছে? পরীক্ষায় বলো, যে কোনো পরীক্ষা কখনো এটা দেয়া থাকবে না কিন্তু। সো
এটা কিন্তু তোমাদের জানা থাকা লাগবে। তোমাদের ম্যাথটা কোন এককে আসছে সেটার উপর ডিপেন্ড করতেছে তোমাদের গামা ডাব্লিউ বা রো ডাব্লিউ কোনটা হবে। ঠিক আছে, চারটা কিন্তু একদম মুখস্থ করে রাখবা অলওয়েজ। আচ্ছা, এবার আসি আমরা এখানে। তাহলে এগুলো আমরা জানলাম, এটা হচ্ছে আমাদের ঘনত্ব, পানির ঘনত্ব, এটা আমাদের গিভেন থাকবে। আর ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য সয়েল পার্টিকেল। ঠিক আছে, তাহলে এখন আমি যদি ডি বের করতে চাই তাহলে কি কি হবে? ডিটাকে বামে রেখে বাকি সবকিছুকে আমি ডানে নিতে পারি, রাইট? পারি তো নাকি? এই যে দেখো, এটা নেওয়া যায়। এই ইকুয়েশন 2.2 কি আমরা বুঝতে পারতেছি? ইয়েস মিস। ওকে ফাইন। যদি ইকুয়েশন 2.2 আমরা বুঝে থাকি, এখানে খেয়াল করো, আমাদের ভেলোসিটি ইকুয়াল টু আমরা জানি কি? ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে মনে করো এল দূরত্ব, আর টাইম হচ্ছে মনে করো টি। তাহলে ভি ইকুয়াল টু লিখা যায় এল বাই টি। তো এখানে ভি এর জায়গায় আমরা লিখছি এল বাই টি। এটা তুমি যদি পুরোটা রুটের ভিতরেও রাখতে কোনো সমস্যা ছিল না, জাস্ট পুরো একটু আলাদা করে রাখছে, দ্যাটস ইট, আর কিছুই না। ঠিক আছে, ডিটাকে বামে রেখে বাকি সবকিছুকে আমরা ডানে নিছি। এটা মনোযোগ দিয়ে দেখো, এই ইকুয়েশন তোমাদের কিন্তু মুখস্থ করা লাগবে পরীক্ষার জন্য। সো এটা যদি বুঝে করো তাহলে দেখবা যে মনে থাকতেছে পরীক্ষায়। এটা ল্যাবের জন্য লাগবে, থিওরির জন্য লাগবে। আচ্ছা, এবার ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এখানে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন 2.3। 100% তোমাদের এটা মুখস্থ রাখা লাগবে। এটা কি? দেখো, যে কোনো পার্টিকেলের, যে কোনো কিছুর তুমি যদি ডেনসিটি বের করতে চাও বা ইউনিট ওয়েট বের করতে চাও, তাহলে সেটার, ধরো সয়েলের ক্ষেত্রে, তাহলে কিভাবে বের করতে পারি? আমি হচ্ছে সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি যদি জানি এবং পানির ইউনিট ওয়েট আমি বা পানির ঘনত্ব যদি আমি জানি, তাহলে সেটা বের করা যাবে। এই দুটার গুণফল হচ্ছে সেই পার্টিকেলের হচ্ছে তোমার কি বলে এটাকে, ডেনসিটি। সয়েলের ডেনসিটি বের করার একটা ফর্মুলা অলওয়েজ মনে রাখবা, জিএস ইন্টু রো ডাব্লিউ। বুঝছো এটা? ইয়েস অথবা আমি মিস। যদি এটাকে গামা এস লিখতাম তাহলে এখানে কি হতো? জিএস ইন্টু গামা ডাব্লিউ, সেম সবকিছু। জিএস ইন্টু গামা ডাব্লিউ, গামা ডাব্লিউ তুমি কিন্তু জানো। আর জিএস তোমার তোমার কিন্তু তুমি বের করতেই পারো। তুমি হচ্ছে জিএস, মনে হয় তোমাদের সবারই সম্ভবত হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি হয়ে গেছে একটা গ্রুপ বাদ দিয়ে। বাকি সবারই স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু ডান। পিকনোমিটার দিয়ে কিভাবে স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হয় আশা করি আমরা জানি। তাহলে ধরো আমি জানি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি মনে করো 2.65। আর গামা ডাব্লিউ মনে করো আমি হচ্ছে চিন্তা করলাম এটাকে আমি হচ্ছে কেজি পার মিটার কিউবে বের করবো। তাহলে কি করবো? 1000 দিয়ে গুণ করবো, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা, এই ইকুয়েশনটা অলওয়েজ মনে রাখবা, যে কোনো ম্যাথের ক্ষেত্রে এটা খুবই কাজে দিবে। যদি ইউনিট ওয়েট বলে তাহলে হচ্ছে গামা দিয়ে প্রকাশ করবা, যদি ডেনসিটি বলে তাহলে রো দিয়ে প্রকাশ করবা। আমি কি বুঝাতে পারলাম? ইয়েস মিস। জি ম্যাম। ওকে, এবার দেখি আমরা তাহলে, এখানে আমি যদি একটু সিম্পলিফাই করি, খেয়াল করো, এখানে তুমি যদি একটু সিম্পলিফাই করো, এই যে এই জায়গাটাকে, এই যে এখানে ধরো বাকি সবকিছু ঠিকঠাক আছে, ভিটাকে তো আমি বাইরে নিয়ে গেলাম। এখানে হচ্ছে এই রো এস এর জায়গায় তুমি যদি জিএস রো ডাব্লিউ বসাও, মানে এই জায়গায় জিএস রো ডাব্লিউ বসালা, তাহলে রো ডাব্লিউ কমন নিলে কি থাকে? জিএস-1। তাহলে ইকুয়েশন 2.4 বুঝে গেছে আশা করি। বুঝছো এটা? রো ডাব্লিউ কমন নিলাম জাস্ট। বুঝছো নাকি বুঝো নাই এই লাইনটা 2.4? ইয়েস মিস। ওকে ফাইন। এবার দেখো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে কোনটাকে কোন এককে বসাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। এখানে আমাদের ভিসকোসিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। এটাকে একসাথে পয়েস বলি আমরা। পয়েস এর নাম নিশ্চয়ই শুনছো, ইউআইএসি, শুনছো না? Yes, ma'am. হ্যাঁ, এটাকে একসাথে অনেক সময় আমরা পয়েস বলে থাকি। এটা হচ্ছে গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমি এখানে বসালাম গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। রো ডাব্লিউ মনে করো বসালাম হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার কিউব যেহেতু আসে আচ্ছা সেটা বসালাম। আর এল কে আমি বসাচ্ছি সেন্টিমিটারে, আর টি হচ্ছে মিনিটে। ঠিক আছে, এগুলো সবগুলো আমি বসালাম। বসানোর পরে মানে এককগুলো আমি বসালাম। বসানোর পর যেটা হয়, এই টি কে যদি তুমি 60 দিয়ে গুণ করো তাহলে কি আসবে? সেকেন্ড হয়ে যাবে এটা, রাইট? এটা কনভার্ট হবে কিসে? সেকেন্ডে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। এখন
এই সেকেন্ড আর এইখানকার সেকেন্ড কাটাকাটি চলে যাচ্ছে, এই গ্রাম কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কে? একটা সেন্টিমিটার থাকতেছে, সেন্টিমিটার স্কোয়ার উপরে থাকতেছে কিভাবে? এখানে নিচে দেখো সেন্টিমিটার কিউব, এটা কিন্তু এরকম, খেয়াল করো একটু। উপরে আছে হচ্ছে গ্রাম সেকেন্ড বাই সেন্টিমিটার স্কোয়ার, নিচে আছে হচ্ছে গ্রাম সেন্টিমিটার কিউব। তাহলে এটা যদি উপরে যায় কিরকম হয়, জিনিসটা কিরকম কন্ডিশন হবে? গ্রাম সেকেন্ড সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেন্টিমিটার কিউব বাই গ্রাম, তাই তো? তাহলে এই গ্রাম কাটা, ওই যে সেকেন্ড তো আগে কেটে দিচ্ছি আমি এখান থেকে, থাকে কে? উপরে থাকে কি? এখানে একটা সেন্টিমিটার থাকে না শুধু, জি ম্যাম। নাকি? জি মিস। ওর এখানে সেন্টিমিটার থাকে, আবার এই পাশে এল এর তো একটা সেন্টিমিটার আছে, তাহলে কি থাকে? রুট ওভার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডি এর একক কি আসবে? শুধু সেন্টিমিটারে আসবে, তাই তো? সেন্টিমিটারকে মিলিমিটারে কনভার্ট করতে হইলে কি করতে হয়? 10 দিয়ে ভাগ করতে সেন্টিমিটারকে মিলিমিটার, হয়। 10 10 দিয়ে দিয়ে ভাগ গুণ করবো না করবো, গুণ দিব? 10 দিয়ে মাল্টিপল করলে হয়। মাল্টিপল এক্স্যাক্টলি। করবো ম্যাম। সেন্টিমিটারকে যদি আমি যদি পুরোটাকে যদি পুরো টার্মটুকুকে, এখানে 10 ভুলে যাও, এখানে মনে করো 10 নাই, পুরো টার্মটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে ডি এর একক কিসে আসবে? মিলিমিটারে আসবে। তো সেই 10টাকে এখানে গুণ না করে কি করছে, এখানে ভাগ করে একবারে তোমার হচ্ছে কি লিখছে, দাঁড়া আমি সবগুলা ডিলিট করি একটু তাহলে বুঝতে পারবা। হুম, এখানে দেখো, এখানে গুণ না করে কি করছে, ভাগ করে জিটাকে জাস্ট মিলিমিটারে লিখে দিছে। তাহলে এইখানে এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা, এই লাইনটা বুঝতে পারছি কিনা, কেন আমি এখানে মিলিমিটার মানে মানে আমি হচ্ছে কেন 10 দিয়ে ভাগ করলাম? বুঝছি কি আমরা এককটাকে মিলিমিটারে রাখতে চাচ্ছি। ক্লিয়ার এটা? জি ম্যাম, বুঝতে পারছি। ইয়েস ম্যাম। এখন জি আমাকে ম্যাম। বলো তো, এখানে ছিল 18, এখানে কিভাবে 30 হয়ে গেল? কেউ কি বলতে পারবা? এখানে দেখো, এখান থেকে ইকুয়েশনটা এইভাবে সিম্পলিফাই হয়েছে, কিভাবে হলো? সবই ঠিক যে আছে। উপরে 18 আছে, নিচে টি এর সাথে যে 60 গুণ আছে ওটা ভাগ করছে। হ্যাঁ, ভাগ করে আসছে কত? 0.3, তাই না? হ্যাঁ, আর তারপরে এই এখান থেকে পাশে তো আবার ওই যে 10টা গুণ হচ্ছিল 10। যে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটাকে লিখতে পারি 10 স্কোয়ার, তাই না? এটুকুকে আমি লিখতে পারি কি, একই তো আসে আমার নাকি? তাহলে আমি কি করতে পারি, এ পাশে এটাকে নিয়ে কি করতে পারি, গুণ করে দিতে পারি। 10 স্কোয়ার ইন্টু 0.3 করলে কত আসে? 30। বুঝছি? ইয়েস ম্যাম। তাহলে এই যে এখানে আসছে কিভাবে 30, আশা করি বুঝতে পারছি। তাহলে 30 ইটা ডিভাইড বাই জিএস মাইনাস 1 ইন্টু রো ডাব্লিউ ইন্টু রুট ওভার এল বাই টি। এল বাই টি কে আলাদা করে লিখছে, কারণ দেখো এখানে ভিসকোসিটি হচ্ছে আমার কনস্ট্যান্ট, আমার স্পেসিফিক একটা সয়েলের জন্য আমার স্পেসিফিক গ্র্যাভিটি কনস্ট্যান্ট, পানির জন্য আমার হচ্ছে ঘনত্ব কনস্ট্যান্ট, এখানে সবই কনস্ট্যান্ট। তাহলে এই পুরো টার্মটাকে আমি এখানে কে দিয়ে প্রকাশ করতেছি, তার মানে কে ইকুয়াল টু কি, রুট ওভার 30 ইটা বাই জিএস মাইনাস 1 ইন্টু রো ডাব্লিউ। এই পুরো টার্মটাকে আমি ধরতেছি হচ্ছে কে, আমার একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, বুঝছো? তাহলে এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করে ডি মিলিমিটার ইকুয়াল টু কি লিখতে পারি, এলটাকে অবশ্যই সেন্টিমিটারে বসাতে হবে, টিটাকে অবশ্যই মিনিটে বসাতে হবে, কারণ আমরা কিন্তু এখানে সবকিছুকে কনভার্ট করে টোরে সুন্দর করে একটা ইকুয়েশন জেনারেট করছি। সো এখানে এল কিন্তু সেন্টিমিটারে, টি মিনিটে, এটা কিন্তু মিলিমিটারে। এখানে এককগুলা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বলতেছি, এই এককগুলার জন্যই বলতেছি এত কথা। তাহলে ইকুয়েশন 2.5 কি বুঝে গেছে? ইয়েস ম্যাম। ইয়েস ওকে, ম্যাম। এবার আমরা একটু দেখি ইকুয়েশনটা যদি আমরা বুঝে যাই, দেন এবার চলে আসি আমরা হচ্ছে এই যে দেখো কে ইকুয়াল টু কি, মাত্র আমি লিখে দিলাম যে সেটা। এবার আসি এখন হচ্ছে আমাদের এইখানে এই ইকুয়েশন দিয়ে অ্যাকচুয়ালি আমি কি করব সেটা তোমাদের একটা জানার ইস্যু। এখানে দেখো, তোমাদেরকে এখানে অনেকগুলো কথা বলা আছে, সেগুলোকে আমি এখন সিম্পলিফাই করে আস্তে আস্তে একটু বলতেছি। এখন তোমাদেরকে আমি এক্সপেরিমেন্টে কিভাবে করে সেটা একটু বলবো, ঠিক আছে? এখানে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা কিভাবে আসলো সেটা আমি বলতেছি। দেখো, এখানে একটা দেখতে পাচ্ছি একটা হাইড্রোমিটার আছে, উপরে 0 নিচে 60, একটু আগে যে হাইড্রোমিটারটা দেখাইছি সেটা। যেটা করতে হয় প্রথমত, ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম কে এর মানে একটা রো ডাব্লিউ থাকবে না? কোনটা?
কে এর মানের মধ্যে রো ডাব্লিউ, হ্যাঁ রো ডাব্লিউ তো আছে, কিন্তু রো কে আমি ধরতেছি হচ্ছে 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। আমাদের ও একক আচ্ছা। কি ছিল? আমাদের একক 4টা এককের মধ্যে একটা ছিল না, গ্রাম/সেন্টিমিটার কিউব। তাহলে আমি যদি এখানে হ্যাঁ গ্রাম ম্যাম, পার বুঝতে সেন্টিমিটার পারছি। কিউব ধরি, তাহলে রো ডাব্লিউ কত হবে? 1, তাই না? হ্যাঁ। সেজন্য ওয়ানটা হুম। ধরার কারণে এখানে আমার ওয়ানটা না লিখলেও চলে আর কি। চাইলে তুমি রো ডাব্লিউ লিখতে পারো, বাট ডাজন্ট ম্যাটার, এটা তো ওয়ানই হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি, একটু এক্সপেরিমেন্টের সম্পর্কে আমরা একটু শুনি। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনো। এখানে খেয়াল করো, প্রথমত আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে সয়েল স্যাম্পল গুলা আমি হচ্ছে সিভ অ্যানালাইসিস এর পরে প্যানে যে সয়েল স্যাম্পল গুলো আমি অবশিষ্ট পাইছি, সেই সয়েল স্যাম্পল থেকে আমার ল্যাবের সিস্টেম হচ্ছে 60 গ্রামও আমি নিতে পারি। আমার স্ট্যান্ডার্ড সিস্টেম হচ্ছে 50 গ্রাম সয়েল স্যাম্পল আমার নিয়ে কাজ করতে হবে, মানে 50 গ্রাম সিল্ট এবং ক্লে থাকবে। ঠিক আছে, তাহলে সয়েল স্যাম্পল হচ্ছে আমার 50 গ্রাম নিলাম আমি। নিয়ে কি করব, নিয়ে সেটাকে হচ্ছে একটা 1000 ml এর, মানে বড় যে সিলিন্ডার গুলো আছে, গ্লাস সিলিন্ডার গুলো তোমাদের আছে, সেই গ্লাস সিলিন্ডারের মধ্যে মিক্স করবা সয়েলটা। ঠিক আছে, মিক্স করার পরে কিভাবে সেটাকে শেক করতে হয় আশা করি আমরা জানি, তাই না? জানি তো। আচ্ছা, তো যদি আমরা এটাকে শেক করতে পারি, শেক করার পরে আমি এটাকে স্টেবল করে রেখে দিলাম। এখন শেক করে শুধুমাত্র যদি তুমি সয়েল অ্যাড করে দাও এখানে, তাহলে একটা প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে? মনে করো সয়েল গুলা সবগুলা ফকুলেটেড হয়ে যেতে পারে। পপুলেশন মানে কি, কেউ বলতে পারবা? জট বেঁধে যাওয়ার হ্যাঁ, একসাথে জমাট বেঁধে যাচ্ছে। তার মনে করো তুমি যদি এখানে মনে করো ক্লে আর সিল্ট দাও, এই পার্টিকেল গুলো কি হবে? একসাথে জমাট বেঁধে যেতে পারে। জমাট বেঁধে গেলে কি সমস্যা হবে বলো তো? আমার বেঁধে গেলে ম্যাম এটার ডায়ামিটার গুলো বেশি শো করবে, রেজিস্ট্যান্স বেশি পাবে নাকি? হ্যাঁ, এটা একটা ইস্যু, বাট মেইন যে ইস্যুটা, মনে করো একটা পার্টিকেল, কয়েকটা পার্টিকেল এখানে জমাট বেঁধে একটা বড় পার্টিকেল ধারণ করলো, সেটা কি তাড়াতাড়ি সেটেল করে যাবে না? অনেক ফাস্ট সেটেল করে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি এটার ভেলোসিটি এত বেশি হবে? বেশি হবে না তো। প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি তো কম থাকবে, বাট অনেকগুলো পার্টিকেল একত্রে জমাট বেঁধে গেলে সেটা কি গ্র্যাভিটির জন্য কি সেটা অনেক ফাস্ট তাড়াতাড়ি নিচে পড়ে যাবে? তাহলে কি এটার অরিজিনাল ভেলোসিটি কি আমাদের আসলো নাকি আসলো না? কি মনে হচ্ছে? আসবে না ম্যাম, না। বেশি শো করবে। হ্যাঁ, ম্যাম বেশি শো বেশি করবে। আসবে ম্যাম। এক্স্যাক্টলি, তাহলে আমার এখানে অবশ্যই আমার একটা কিছু করতে হবে যেন আমার পার্টিকেল গুলা জমাট না বেঁধে যায়। জমাট যেন না বেঁধে যায়, সেটার জন্য আমি এখানে একটা ডিফকুলেটিং এজেন্ট যোগ করব। ডিফকুলেটিং এজেন্ট, ঠিক আছে? অথবা এটার আরেকটা নাম হচ্ছে ডিসপার্জিং এজেন্ট। দেখো এখানে বলা আছে, যে দেখো ডিসপার্জিং এজেন্ট অথবা ডিফকুলেটিং এজেন্ট। এই এজেন্টটা কি? এই এজেন্টটার নাম হচ্ছে সোডিয়াম হেক্সা মেটাফসফেট, NaPO3। ঠিক আছে, তোমাদেরকে যদি আমি ম্যানুয়ালে দেখাই, তাহলে ম্যানুয়ালে দেখো এটার ইয়ে দেয়া আছে, দেখাচ্ছি আমি। দেখো এই যে ডিসপার্জিং এজেন্ট বা ডিফকুলেটিং এজেন্ট, যার নাম হচ্ছে সোডিয়াম হেক্সা মেটাফসফেট, NaPO3। এটা যদি আমি অ্যাড করি, এটা হচ্ছে একটা, এই সোডিয়াম হেক্সামেটাফসফেট, এই সোডিয়াম হেক্সামেটাফসফেট হচ্ছে একটা অ্যাসিডিক সলিউশন। এটা হচ্ছে একটা অ্যাসিডিক সলিউশন, এটা পাউডার ফর্মে আসে। ঠিক আছে, এটা পাউডার ফর্মে আসে, এই যে সোডিয়াম হেক্সামেটাফসফেট, এটা পাউডার ফর্মে আসে। এই ফর্মটাকে তুমি যদি পানির সাথে অ্যাড করো, এটা একটা অ্যাসিডিক সলিউশন ক্রিয়েট করে। আমাদের ক্লে বা সিল্ট এগুলো হচ্ছে নর্মালি হচ্ছে অ্যালকালাইন টাইপের থাকে আর কি, অ্যালকালাইন পার্টিকেল। তো এইটার সাথে তুমি যদি এই অ্যাসিডিক সলিউশনটা অ্যাড করো, তাহলে চার্জ গুলো নিউট্রাল হয়ে যায়, তখন একটা একটাকে অ্যাট্রাক্ট করে না। আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে কথাটা? ম্যাম, আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ, আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি কিন্তু চাইলে এখন কিন্তু তোমাদের ক্লাস শেষ করে দিতে পারি, আর তোমরা যদি বলো আমি হচ্ছে তোমাদের ল্যাবের এক্সপেরিমেন্ট সহ আমি খুব ভালো করে বোঝাতে চাচ্ছি জিনিসটা, যেন তোমাদের ল্যাবে কোনো সমস্যা না থাকে, মানে একদম খুঁটিনাটি তোমরা যেন বুঝতে পারো, সেজন্য আমি হচ্ছে একটু একটু বেশি এক্সপ্লেইন করতেছি। আর তোমরা যদি বলো, আমার কিন্তু থিওরি পোর্শনের কাজ কিন্তু মোটামুটি শেষ।
আমি কি একটু ডিটেইলে বলবো নাকি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি। দেখো, আমাদের নর্মালি ক্লে পার্টিকেল গুলো হচ্ছে অ্যালকালাইন টাইপের থাকে। অ্যালকালাইন তোমরা নিশ্চয়ই শুনে আসছো, অ্যালকালাইন, অ্যাসিডিক, ক্ষারীয় বা অ্যাসিডিক শুনে আসছো না? তা আমাদের ক্লে পার্টিকেল গুলা সচরাচর অ্যালকালাইন হয়ে থাকে। তো এই অ্যালকালাইন পার্টিকেল গুলাকে একসাথে তুমি যদি মিক্স করো, এগুলা কি হতে পারে, একটার সাথে একটা জমাট বেঁধে যেতে পারে। যেন জমাট না বাঁধে, চার্জটাকে নিউট্রাল করে দিতে চাচ্ছি আমি। নিউট্রাল করে দেওয়ার জন্য তার অপোজিট একটা ম্যাটেরিয়াল এখানে যোগ করা উচিত। সে অপোজিট ম্যাটেরিয়াল বা অপোজিট সাবস্টেন্সটা হচ্ছে একটা অ্যাসিডিক সলিউশন হতে হবে। এই NaPO3 বা সোডিয়াম হেক্সামেটাফসফেট হচ্ছে একটা অ্যাসিডিক সলিউশন। এটাকে তুমি যদি ক্লের সাথে মিক্স করো, তাহলে ক্লের চার্জগুলা নিউট্রাল হয়ে যাবে। বুঝছো কি বলছি? অ্যাসিডের সাথে অ্যালকালাইন মিক্স করলে তোমার চার্জ নিউট্রাল হয়ে যাবে। তখন কি হবে, একটা একটার সাথে জমাট বাঁধবে না। আর কি বুঝাতে পারলাম জিনিসটা? ইয়েস Yes, ম্যাম। miss. জি ওকে ম্যাম। ফাইন। আচ্ছা, ডিসপার্সিং এজেন্ট বা ডিসপার্সিভ এজেন্ট বা ডিফকুলেটিং এজেন্ট, ডিফকুলেটিং এজেন্ট নাম, এই যে স্পেলিংটা এখানে লেখা আছে, ঠিক আছে? তো এই পার্টিকেলটা আমি মিক্স করব, কতটুকু মিক্স করব সেটাও একটা ফ্যাক্টর, তাই না? এই কতটুকু মিক্স করতে হবে সেটা আমাদেরকে বলে দিছে আমাদের অ্যাকর্ডিং টু ASTM। দেখো, এখানেও লেখা আছে, প্লাস তোমাদের থিওরি বইও লেখা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে 152H হাইড্রোমিটার, এই যে 50 গ্রাম সয়েল স্যাম্পল অ্যাড করতে হবে। তো তোমাদের এখানে একটু গোছানো নাই আর কি বিএম দাসের বইটার মধ্যে, বাট তোমাদেরকে মোটামুটি আমি যা বলতেছি সেটা যদি মনোযোগ দিয়ে শুনো, সবকিছু বুঝতে পারবা। তো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটু ম্যানুয়ালি দেখাই আমি তোমাদেরকে। দেখো, এই যে এখানে লেখা আছে, দেখো, এই যে হাইড্রোমিটার কি কি হতে পারে অ্যাকর্ডিং টু ASTM: 151H আর হচ্ছে 152H। এই 152H এর ক্যালকুলেশন ডিফারেন্ট, এই যে, বাট ক্যালকুলেশন প্রসিডিউর ফর দিস টু আর ডিফারেন্ট। ঠিক আছে, আমরা 152H ASTM 152H হাইড্রোমিটারের এটা আমরা ইউজ করতেছি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, আমাদের সোডিয়াম হেক্সামেটাফসফেটের মোলারিটি হচ্ছে 40 গ্রাম/লিটার। মোলারিটি গুলো তোমরা শুনে আসছো না আগে? ইয়েস পড়ে আসছো ম্যাম। না কেমিস্ট্রিতে? আচ্ছা, তো সোডিয়াম হেক্সামেটাফসফেটের মোলারিটি হচ্ছে 40 গ্রাম/লিটার। এখন তোমাকে বলছে কি, অ্যাড 125 ml ডিসপার্সিং এজেন্ট। এখন 125 ml, এটা তো আসে পাউডার ফর্মে, তাহলে তুমি কেমনে এটাকে তুমি 125 ml বানাবা বলো তো? কতটুকু তোমার এখানে সোডিয়াম হেক্সামেটাফসফেট নেওয়া লাগবে, কি মনে হয়? কেউ কি বলতে পারবা আমাকে? দেখো, এখানে যে সাদা কালারের একটা বক্স দেখতে পাচ্ছি না আমরা, এই যে এই বক্সটা, এই বক্সটার ভিতরে আছে হচ্ছে আমাদের সোডিয়াম হেক্সামেটাফসফেট। এখানে কোনটা কি তো আশা করি আমরা জানি নাকি? এটা কি, এটা? মেজারিং সিলিন্ডার। হ্যাঁ, মেজারিং সিলিন্ডার। তারপর হচ্ছে এখানে সয়েল আছে, এই যেটা আমাদের সয়েল। তারপর এটার মধ্যে কি আছে, সোডিয়াম হেক্সামেটাফসফেট, যেটা পাউডার ফর্মে আছে, সাদা কালারের পাউডার। তারপর এখানে ছোট একটা ট্রে আছে তোমাদের মিক্স করার জন্য। এরপর হচ্ছে তোমার মিক্সিং গ্রাইন্ডার আছে, সিলিন্ডার মিক্সিং গ্রাইন্ডার। এটা দিয়ে তুমি কি করবা, সয়েলটাকে গুঁড়া করবা। তারপর এটা হচ্ছে ওয়েট মেশিন, এটা থার্মোমিটার। এটা হচ্ছে এই যে এখানে আমার হাইড্রোমিটারটা দেওয়া আছে, এখানে এটা হচ্ছে হাইড্রোমিটার। ঠিক আছে। তাহলে আমার এই পুরো জিনিস, এই পুরোটা হচ্ছে আমার টেস্ট অ্যাপারেটাস। এই সবগুলো নিয়েই হচ্ছে আমার হাইড্রোমিটার টেস্টটা করতে হবে। তো এবার আসি আমরা, তাহলে এখানে কতটুকু অ্যাড করবা? এখানে অ্যাড করতে হবে 40 গ্রাম/লিটারের জন্য 5 গ্রাম। কিভাবে আসছে আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, কিভাবে আসছে আমি বলে দিচ্ছি। দেখো, আমাদের 40 গ্রাম/লিটার যদি মোলারিটি হয়, তাহলে কি 1 লিটারে হচ্ছে আমার লাগে কত, 40 গ্রাম, তাই না? সোডিয়াম হেক্সামেটাফসফেট লাগে 1 লিটারে। তাহলে 125 ml, 125 ml মানে কত লিটার? 125, সরি,
125/1000 লিখা যায় না? এত লিটার। মিলিলিটারকে তুমি লিটারে কনভার্ট করতে গেলে কি করবা? 1000 দিয়ে ভাগ করবা। তারপরে সেটাকে কি করা যায়? 40 ইন্টু কত? 125/1000 নাকি? এটাকে ক্যালকুলেশন করে বলো তো কত আসে? 5 আসে। 5। তাহলে 5 গ্রাম। তাহলে 5 গ্রাম পাউডার তুমি এখান থেকে বের করবা। 5 গ্রাম পাউডার তুমি বের করবা। ঠিক আছে, 5 গ্রাম পাউডার কিভাবে বের করবা, কেমনে মাপতে হয়? এইটার উপর একটা কাগজ রাখতে হয়। মনে আছে তোমাদের ইয়া করছিলা যখন স্পেসিফিক গ্র্যাভিটি করছিলা, কাগজের উপর কি করবা? একটু একটু করে ঢালবা, ঢেলে দেখবা 5 গ্রাম আসছে কিনা। তাহলে কি করবো? 5 গ্রাম আমি ড্রাই সোডিয়াম হেক্সামেটা ফসফেট নিব। তারপরে কি করব? একটা বিকার নিব, সেই বিকারের মধ্যে 125 ml পরিমাণ পানি নিব, 125 ml পরিমাণ পানি নিব। তার সাথে 5 গ্রামের এই সলিউশনটা, এই পাউডারটা মিক্স করে দিব। মিক্স করলে কি হবে? এটা 125 ml এর একটা সলিউশন ক্রিয়েট হবে। রাইট? এটা কি বুঝছো? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত যদি হয়ে যায় আমাদের 125 ml এর ব্যাপারটা তোমরা যদি বুঝে থাকো, এবার আমি দেখি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। দেখো, এটা আমি একটু পরে আসতেছি। এই যে দেখো, এই যে পাউডারটা অ্যাড করতেছি। ঠিক আছে, পাউডারটা অ্যাড করে 5 গ্রাম নিব এখানে। 5 গ্রাম নিয়ে এটার পরে একটা ধাপ আছে, সেই ধাপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু দেখো এখানে, খেয়াল করো এখানে। এই যে এখানে সয়েল আছে, ট্রে আছে, তারপর তোমাদের এখানে হচ্ছে 125 ml তোমার সোডিয়াম হেক্সামেটা ফসফেটের সলিউশন অ্যাড করছে। এটা কিভাবে? এখানে 50 গ্রাম সয়েল আছে, কিন্তু 50 গ্রাম মেপে নিলাম আমরা। এটাকে দেখো একটু, আমরা এখানে মিক্স করতেছি, একটু খেয়াল করো কিভাবে মিক্স করবো একটু দেখো। আমি তোমাদেরকে জাস্ট এটা বলে দিচ্ছি। 50 গ্রামের আমি নিলাম সিল্টার ক্লে, তারপর যে 125 ml এর এটা আমি হচ্ছে মিক্স করলাম এটার সাথে। দেখো কিভাবে মিক্স করতেছে। এটা পুরোটা হাত দিয়ে করতে হয়, কিন্তু কোনো ধরনের অন্য কিছু অ্যাড করা যাবে না। পুরো প্রসেসটা হাত দিয়ে করতে হবে আমাদের। খুব ভালো করে আমরা মিক্স করব, যেন কোনো ধরনের কোনো দানাদার কিছু না থাকে। চার্জটাকে নিউট্রাল করে নিব। দেখো, আমাদের নর্মালি হচ্ছে যে ওয়াশ বোতল আছে, সেখান থেকে আমরা একটু পানি টানি দিয়ে, মানে হাতে যেগুলো লেগেছিল ওগুলো জাস্ট আমি ক্লিন করে নিলাম আর কি, যেন হাতে কিছু না লেগে থাকে। হাতে লেগে থাকলে কিন্তু তোমার এখান থেকে কিছু লস হয়ে গেল। এবার কি করবা? এই 1000 ml এর যে সিলিন্ডার আছে সেটার মধ্যে এই সলিউশনটুকু ঢেলে দিবা। যেগুলো অবশিষ্ট অংশ থাকতেছে সেগুলোকে আমরা কি করলাম, একটু ক্লিন করে, মানে এই ট্রেটার মধ্যে যেন কোনো কিছু লেগে না থাকে, এটা হচ্ছে আমাদের মেইন মোটিভ আর কি। এবার এটা আমরা ঢেলে দিব। ঢেলে দিয়ে আমরা হচ্ছে 1000 ml পর্যন্ত পানি এখানে আমরা হচ্ছে দিয়ে দিব। প্রসেসটা কি আমরা বুঝতে পারছি? এটা কিন্তু তোমাদের ল্যাবেরই Yes, এক্সপেরিমেন্ট, Miss. সো একটু কেয়ারফুলি দেখো, এটা মনোযোগ দিয়ে দেখো। এটা দেখো মোটামুটি ট্রেটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি কি করব? বাকি এই 1000 ml পর্যন্ত পানি হচ্ছে আমি এখানে দিয়ে দিব। দেখো আমরা ফিল আপ করে দিচ্ছি পুরো 1000 ml। একদম মনে করো 900-র পরে একটু কেয়ারফুলি ফিল আপ করতে হবে, যেন 1000-ই থাকে। কারণ আমি 1000-এর জন্য কাজ করছি, কিন্তু 1000-এর জন্য 5 গ্রাম নিচ্ছি কিন্তু আমি, মানে 125 ml কে আমি 1000 দিয়ে ভাগ করে কিন্তু আমি পুরো কাজটা করছি। ঠিক আছে, বাকিটুকু হচ্ছে তুমি ড্রপার দিয়ে বা ওয়াশ বটল দিয়ে কিন্তু করতে পারো। এবার এটাকে কি করবো? মিক্স করব। এই মিক্সিং নিশ্চয়ই আমরা জানি। দেখো কিভাবে মিক্স করতেছে, তোমরা অলরেডি ল্যাবে ভাবে মিক্স করে আসছো। এবার যেটা করতে হবে, এটাকে আমি হচ্ছে ভালো করে মিক্স করে আমি এটাকে স্টেবল করে রেখে এখানে আমি হাইড্রোমিটারটা প্লেস করে দিব। দেখো এটাকে মোটামুটি মিক্স ভালো করে হয়ে গেছে। এইবার এখন একটু খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের হাইড্রোমিটার। ল্যাবে তোমরা এটা দেখে থাকবা। এটাকে আমি জাস্ট এই সয়েলের মধ্যে দিয়ে দিলাম।
ব্যাস দেখো, এটা কিন্তু নড়াচড়া করবে না, একটু পর একদম ফুললি স্টেবল হয়ে যাবে, সোজা থাকবে। তোমরা কি বুঝতে পারছো? আরে ইয়েস তোমরা Yes, কি ম্যাম। miss. বুঝছো? ওকে ফাইন, দেখো এখানে তোমাদেরকে আমি একটু জুম করে একটা পোর্শন একটু দেখাই। হ্যাঁ, ওকে ফাইন, দাঁড়াও। হুম, এখানে খেয়াল করো তো, এখানে পানির একটা লেভেল দেখতে পাচ্ছি, হাইড্রোমিটারের একটা লেভেল দেখতে পাচ্ছি, তাই না? এখানে দেখো তো, কি মনে হচ্ছে হাইড্রোমিটারের রিডিংটা কততে আছে? 45। 45। এক্স্যাক্টলি 45 এর মতো একটা জায়গায় আছে। এখানে 45 দেখা মানে তোমার এইখানে এই যে সয়েল পার্টিকেল যে তুমি মিক্স করলা, এখানে 45 গ্রাম সয়েল পার্টিকেল সাসপেনশনে আছে, মানে ভাসমান অবস্থায় আছে 45 গ্রাম সয়েল। আর বাকি 5 গ্রাম, মানে তুমি তো সয়েল মিশাইছো 50 গ্রাম, বাকি 5 গ্রাম সয়েল কি করছে, সেটেল করে গেছে। সিস্টেমটা কি বুঝতে পারছি? 45 এখানে আমি ভ্যালু দেখা মানে 45 গ্রাম সয়েল স্যাম্পল সাসপেনশনে আছে, বাকি 5 গ্রাম সেটেল করে গেছে। তাহলে এই কথাটা কি আমি বুঝতে পারছি কিনা? রিডিংটা কিভাবে দেখতে হবে বুঝছি? জি ম্যাম। ওকে, মনে করো 10 মিনিট পরে কি মনে হচ্ছে, হাইড্রোমিটারটা নিচের দিকে নামবে না উপরের দিকে উঠবে? ম্যাম উপরের দিকে উঠবে। ম্যাম নিচের দিকে নিচের দিকে নামবে। নামবে না, সেটেল হ্যাঁ, করবে নিচের দিকে বেশি নামবে। তখন। যত সেটেল করবে তত হাইড্রোমিটারটা নিচের দিকে নামবে, তত মনে করো এরপরে দেখবা তুমি 40 দেখা মানে কি, একটা নির্দিষ্ট সময় এগুলো দেখতে হবে অবশ্যই। আমাদের সময়গুলো হচ্ছে 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 16 মিনিট, 32 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, এভাবে আমরা ক্যালকুলেশন করি, একটু পরে আবার বলতেছি। তারপরে মনে করো দেখবা কি, কিছুক্ষণ পরে কি এটা সেটেল করবে পার্টিকেল, তখন এটা একটু নিচের দিকে নামবে, তখন দেখবা মনে করো 40। 40 দেখা মানে 40 গ্রাম সাসপেনশনে আছে, মানে ভাসমান হয়ে আছে, 10 গ্রাম সেটেল করে গেছে। মনে করো দেখতেছো 30, তখন কি বলবা তুমি? ম্যাম তখন 20 গ্রাম 30 সেটেল করে গ্রাম, গেছে। হ্যাঁ, 30 বিশ গ্রাম গ্রাম 20 গ্রাম সেটেল করে হচ্ছে সাসপেনশন গেছে, হয়ে গেছে। আর 30 গ্রাম মানে যেটা দেখতেছি সেটা হচ্ছে সাসপেনশনে আছে। হাইড্রোমিটারের যে ভ্যালুটা তুমি দেখতেছো 10 যদি দেখো, তার মানে 10 গ্রাম সাসপেনশনে আছে। বুঝে গেছে? ইয়েস ম্যাম। ওকে ফাইন, এবার আমরা একটু, এটা যদি বুঝে থাকি, এবার আমরা একটু যাই, এখানে আমরা একটু যাই এবার। এখানে কিন্তু আমি তোমাদেরকে আমি কিন্তু একটু আগেও বলছি তোমাদের থিওরি পোর্শন কিন্তু শেষ। আমি একটু এটাকে একটু ডেসক্রাইব করতেছি, তোমরা যেন একটু ভালো করে বুঝো। কারণ হাইড্রোমিটার নিয়ে পরীক্ষায় তো থাকেই, ল্যাবের এক্সামে থাকে, সব জায়গায় এটা মোটামুটি থাকে আর কি। তো যেটা বলছিলাম, এখানে এই ফিগারটা একটু দেখি, এই হাইড্রোমিটারটা দেখো, এখানে খেয়াল করো, এল একটা ডিস্টেন্স আছে। এই এল ডিস্টেন্সটা কি? এই এল ডিস্টেন্সটা হচ্ছে আমাদের পানির যে লেভেল, ঠিক আছে, পানির লেভেলে হাইড্রোমিটারের যে কন্ডিশন, মানে হাইড্রোমিটারের যে জায়গাটা ছেদ করতেছে সেখান থেকে শুরু করে আমার হাইড্রোমিটারের যে বাল্ব, এই মাঝখানে যে বাল্বটা আছে সেই বাল্বের সিজি পর্যন্ত যে ডিস্টেন্স, মানে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমি বলি হচ্ছে এল। এলটা কি বুঝছো? সারফেস থেকে মানে পানির লেভেল থেকে তোমার হাইড্রোমিটারের বাল্বের সিজি পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে এল। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, এখন এই এলটাকে আমি হচ্ছে একটা ফর্মুলা আছে এল এর, সেই এল এর ফর্মুলাটা আমি দেখাচ্ছি। এখানে দেখো, এই উপর থেকে মানে সারফেস থেকে স্টেম পর্যন্ত ডিস্টেন্সকে ধরে নিচ্ছি আমরা L1, আর বাদ বাকি পুরাটুকুকে মানে বাল্বের পুরাটুকুকে ধরতেছি আমি L2, পুরোটা বাল্ব L2, আর পানি থেকে শুরু করে স্টেমে যতটুকু পর্যন্ত আছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে L1। যদি এটাকে আমি ধরি আর কিভাবে, তাহলে আমি দেখো তো এটা লিখতে পারি কিনা, L ইকুয়াল টু L1 প্লাস L2/2, বা এখানে এভাবে লেখা যায় ডিরেক্টলি হাফ, মাইনাস ভলিউম অফ, তোমার যে বাল্ব আছে, ভলিউম অফ হাইড্রোমিটার বাল্ব ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য সেডিমেন্টারি সিলিন্ডার, মানে এই অংশটুকুকে বাদ দিয়ে তোমার যতটুকু থাকতেছে অতটুকুই হচ্ছে এল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে এই এই ভ্যালুগুলো আমাদের কিন্তু দেয়া আছে, কোনটা কি দেখো, L1 আমি জানি না, L1টা আমার হচ্ছে আমি স্টেম থেকে এই এতটুকু আমি মেজার করতেই পারবো কতটুকু দেখা যাচ্ছে। এবার আসো
L2টা আমার অলওয়েজ মানে বাল্বটা 152H হাইড্রোমিটারের জন্য বাল্বটার লেন্থ হচ্ছে 14 সেন্টিমিটার। অলওয়েজ এটা তুমি যদি ল্যাবে গিয়ে তুমি যদি মেপে দেখো স্কেল দিয়ে দেখবা 14 সেন্টিমিটার এটা। ঠিক আছে, মানে বাল্বের টোটাল লেন্থটা হচ্ছে 14 সেন্টিমিটার। তারপর ভলিউম অফ বাল্ব হচ্ছে তোমার দেয়া আছে 67 সেন্টিমিটার কিউব। এটাও আমাদের এসটিএম দিয়ে দিছে যে এইটুকুর ভলিউম কত। ঠিক আছে, তারপর এরিয়া কত, এরিয়া হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়াটা, এটা কিন্তু পুরো এরিয়া না, শুধু ক্রস সেকশনাল এরিয়া কত, 27.8 সেন্টিমিটার স্কোয়ার। এগুলো আমাদের দেয়া আছে। তার মানে এই পোর্শনটুকু আমার কিন্তু পুরোটাই গিভেন। আমার লাগবে কি, L1টা লাগবে। বুঝছো? L1 এর একটা ফর্মুলা আছে। তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। ওকে। जी मैम। L1টা বেসিক্যালি কি, এই L1টা হচ্ছে আমার এখানে আমার বের করতে হবে একটা ইজিয়েস্ট একটা সলিউশন এখানে করে দিচ্ছে। কিভাবে করছে আমি কি তোমাদেরকে দেখাবো এই ভ্যালুগুলো কিভাবে আসছে? ম্যাম ওটা কি লাগবে আমাদের? তোমাদের তোমাদের অ্যাকচুয়ালি এটা লাগবে, তোমাদের এই এই ইকুয়েশনটা তোমাদের লাগবে। L=16.29 মাইনাস 0.164 R। এটা তোমাদের কিভাবে আসলো সেটা আমি দেখাতে চাচ্ছি আর কি। এখন তোমরা ইন্টারেস্টেড হলে আমি দেখাবো, ইন্টারেস্টেড না হলে আমি দেখাবো না। এটা তোমাদের এখানেও ল্যাবেও লাগবে, দেখাই তোমাদের। ল্যাবেও আমাদের এটা আছে এই ইকুয়েশনটা। এখানে বেসিক্যালি এখানে ল্যাবে একটু ভুল আছে, এখানে এটা মাইনাস হবে আর কি। এই যে ইন্টু আর 16.29 মাইনাস 0.164 ইন্টু RL। ঠিক আছে, এটা কিভাবে আসলো সেটা আমি দেখাতে চাচ্ছিলাম। এই যে এই অংশটুকু কিভাবে আসছে, এই অংশটুকু তো একটু আগে দেখাইছি। এখানে যা যা ভ্যালুগুলো বলছিলাম সেই ভ্যালুগুলোই বসাই দিছে অ্যাকর্ডিং টু ASTM। এটা হচ্ছে বাল্বের লেন্থ, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে এরিয়া। আর এই অংশটুকু কিভাবে আসছে সেটা হচ্ছে আমার এখানে দেয়া আছে, এই যে এখানে দেয়া আছে। এটাকে দেখাবো কিনা তোমাদেরকে? ম্যাম থাক। আচ্ছা ঠিক আছে। তো এখানে L1 এর একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কিভাবে আসছে আমি ইকুয়েশনে যাচ্ছি না, এখানে জাস্ট রিডিং যদি তোমার হচ্ছে জিরো থাকে, মানে এখানে যদি জিরো, এই যে এখানে উপরে যদি থাকে, মানে একদম উপরে যদি সারফেসের লেভেলটা থাকে, আর যদি জিরো, আর মানে হচ্ছে রিডিং। ঠিক আছে, রিডিং যদি জিরো থাকে তাহলে আমার এই সিজি থেকে এই জিরো পর্যন্ত ডিস্টেন্স, যে সিজি থেকে এখান থেকে যে জিরো পর্যন্ত ডিস্টেন্স হয় হচ্ছে 10.3 সেন্টিমিটার। ঠিক আছে, আর যদি জিরো থাকে, আর আর যদি 50 থাকে, মানে এই যেখানে যে 50 আছে, আর যদি 50 থাকে তাহলে সিজি থেকে ডিস্টেন্স হচ্ছে 2.3 সেন্টিমিটার। এটাকে একটু সিম্পলিফাই করে এটাকে কিভাবে করছে, তোমাদের একটা ফর্মুলা আছে না, x-x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y-y1 ডিভাইডেড বাই y1 - y2, জানো? ইন্টারপোলেশন। ইন্টারপোলেশনও না ঠিক, তোমাদেরকে আমি বলি, আমি ডিটেল করতেছি না, ডিটেল দেখাচ্ছি না, ওই যে জাস্ট দুই বাহুর বের করে যে ওইটা। হ্যাঁ হ্যাঁ, এখানে যেমন ধরো তোমাদের মনে করো এই যে x-x1 বাই x1 - x2 ইকুয়াল টু y-y1 ডিভাইড বাই y1 - y2। এখানে x আননোন, y আননোন, বের করা যায় না? ইয়েস ম্যাম। এখানে কিন্তু বের করা যায়। তো এখানে যেটা হয়েছে, যে কোনো জায়গার রিডিং, যে আর যে কোনো জায়গার জন্য রিডিং যদি তুমি তোমার আননোন থাকে তাহলে তুমি কিভাবে বের করতে পারো। একবার হচ্ছে রিডিং 0 দিয়ে দেখাইছে, একবার রিডিং ম্যাক্সিমাম মানে 50 দিয়েও দেখাইছে। দেখা এখানে একটা L1 মানে স্টেম থেকে বাল্ব পর্যন্ত ডিস্টেন্সটা কত সেটা তোমার এখানে বের করে দেখাইছে। এখানে L1টা হচ্ছে তোমার এক্স, মনে করো L1, আর ওয়াইটা হচ্ছে আর, আর এখানে বাকি জিনিসগুলো দেয়া আছে। ঠিক আছে, বাদ বাকি জিনিসগুলো মানে মনে করো x1 হচ্ছে তোমার কত হবে, x1 হবে হচ্ছে তোমার এই যে ধরো হচ্ছে 10.5, এই যেখানে দেয়া আছে 10.5, এটা হচ্ছে 10.5, এটা হচ্ছে 2.3, আর y1 হবে হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 50। এটাকে সিম্পলিফাই করে এই ইকুয়েশনটা আসছে। আমার ইকুয়েশনটা করাই ছিল, আমি তোমাদেরকে যেহেতু তোমরা ইন্টারেস্টেড না তো আমি আর দেখাচ্ছি না, বাট এখান থেকেই আসছে এটা। ঠিক আছে, বুঝছো L1 কিভাবে 10.5 - 0.164 আর আসলো? এটাকে একটু যদি সিম্পলিফাই করো
তাহলেই তোমার এই ভ্যালুটা চলে আসবে। ছো জি ম্যাম। জি ওকে। ম্যাম। অথবা আরেকটা যেটা উপায় আছে সেটা হচ্ছে কি, দেখো এই L1 এর ভ্যালুটা তো আমি এখানে বসাই দিলাম, এটাকে একটু সিম্পলিফাই করে L ইকুয়াল টু, এলটা কি ছিল, এলটা ছিল হচ্ছে সারফেস থেকে সিজি পর্যন্ত ডিস্টেন্স ছিল এল, এই এলটাকে আমি একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি 16.29 মাইনাস 0.164 আর। এই ইকুয়েশনটা তোমাদের মুখস্থ করতে হবে, 16.29 মাইনাস 0.164 আর, এটা এল ইকুয়াল টু এত। তোমার যদি রিডিং তুমি দেখো, রিডিং কোনটা, ওই যে হাইড্রোমিটারে একবার দেখবা 40, একবার দেখবা মনে করো 39, একবার দেখবা 38, সেগুলাই কিন্তু রিডিং। আরটা বুঝছো কি, বিভিন্ন সময় আর কিন্তু বিভিন্ন হবে, ঠিক আছে? আর হচ্ছে একবার এক একটা মানে হাইড্রোমিটারের 0 থেকে 50 পর্যন্তের মধ্যে যা দেখতেছো সেটাই হচ্ছে আর। তো সেখানে আর এর রেসপেক্টিভে তুমি এল বের করবা, প্রত্যেকটা আর এর জন্য প্রত্যেকটা এল বের হবে। তো এটাকে তুমি সিম্পলিফাই করে আবার অন্য একভাবে বের করতে পারো, সেটা কি, একটা টেবিল আছে তোমাদের, এটা তোমাদের ম্যানুয়ালেও আছে। সেই টেবিলে তোমার হচ্ছে যদি তুমি তোমার আর এর ভ্যালু বসায় দাও, মনে করো আর আসলো হচ্ছে কথার কথা 20, মানে 20 গ্রাম সাসপেনশনে আছে, তাহলে এল কত হবে, 13। কিভাবে আসলো, এই জায়গায় জাস্ট 20 বসাই দিলেই ডিরেক্টলি কিন্তু এই ভ্যালুটা চলে আসে। বুঝছো, ইকুয়েশন কিন্তু মুখস্থ করতেই হবে। আর ল্যাবে তোমাদের দেখবা যে ডিরেক্টলি তুমি হচ্ছে 20 আসলে তুমি ডিরেক্ট 13 বসায় কাজটা করে ফেলতে পারতেছো। আর পরীক্ষায় তো তোমার টেবিল নাও থাকতে পারে। বুঝতে পারছি এল কিভাবে আসলো? জি ম্যাম। আচ্ছা, এল কেন লাগতেছে, দেখো আমাদের ইকুয়েশনটা কি ছিল, দেখো ইকুয়েশন ছিল কি, ডি ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার এল বাই টি, এই জন্য আমার এল লাগতেছে, ঠিক আছে? টিটা কি, ওই যে তোমাদেরকে বলছিলাম প্রথমে হচ্ছে কত, 0 সেকেন্ড, 0 সেকেন্ড তো আসলে না, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, ঠিক আছে? তোমাদের যদি আমি ডাটা শিট একটু দেখাই, দেখাই একটু দেখো, এই যেটা হচ্ছে আমাদের হাইড্রোমিটারের ডাটা শিট, ঠিক আছে? ডেট হচ্ছে তোমরা যে ডেটে কাজ করবা সেই ডেট একটা ডেট লিখলেই হয়। ক্লক টাইম মনে করো কাজ শুরু করছো ধরো 11:30 থেকে, 11:30 লিখলা, 11:30 লিখলা, শেষ। ইলাপস টাইম মানে হচ্ছে কি, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, তারপরে হচ্ছে তোমার 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 16 মিনিট, 32 মিনিট, তারপরে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, এরকম। তো তোমরা তো এতক্ষণ নিতে পারো, তোমাদের 2 ঘন্টার মধ্যেই মনে হয় নিতে হয় আর কি। 2 ঘন্টার তো না, মানে তোমার চলে যাওয়ার সময় যে ভ্যালুটা পাবা সেটা আর কি, সেটা তোমাদের নিতে হয় আর কি। বুঝছো, মানে টাইমটা বুঝতে পারছো, টাইমটা কিন্তু মিনিটে বসাবা, ঠিক আছে? কনভার্ট করে কিন্তু মিনিটে বসাতে হয়। তারপর টেম্পারেচার, রুম টেম্পারেচার কিভাবে বের করতে হয় আশা করি জানি, রুম টেম্পারেচার। তারপর হাইড্রোমিটার রিডিং কিরকম আসতেছে, কারেকশন, বেশ কিছু কারেকশন আছে, আমি কারেকশনে যাচ্ছি না, তোমাদের কারেকশনটা ল্যাবে শিখবা তোমরা। এটা 3টা কারেকশন আছে, সেটা তোমরা ল্যাবে দেখবা, ওকে? তারপরে এই যে লেন্থ, ইফেক্টিভ ডেপথ বা লেন্থ, এলটা বের করতেছি আমরা। এলটা কেন বের করতেছি, বাদ বাকি জিনিসগুলা হচ্ছে আমাদের এই যে এই এল এর জন্য বের করতেছি, রুট ওভার এল বাই টি। টিটা হচ্ছে কি, এই যে এখান থেকে পাচ্ছি আমরা টিটা। আর কে কি, কে এর জন্য ইটা, গামা ডাব্লিউ, জিএস, এগুলো সবকিছু কিন্তু আমাদের দেয়া আছে। কোথায় দেয়া আছে, টেবিলে দেয়া আছে, যেখানে আমাদের টেবিল আছে বিভিন্ন, আমি ডিটেলে যাচ্ছি না, এই টেবিল থেকে আমি বের করতে পারবো। তাহলে এল আর টি আমি যদি জানি, আমি ডি পাবো, ঠিক আছে? ডায়ামিটার পাবো, এই ডায়ামিটার যদি আমি পাই, এই ডায়ামিটার আমি এখানে সবগুলো বসাইতে পারবো, ঠিক আছে? আর এটার জন্য পার্সেন্ট ফাইনালের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি জাস্ট একবার তোমাদেরকে দেখাই। এই যে দেখো, পার্সেন্ট ফাইনালের ফর্মুলা, আমরা যেমন আগে কি করতাম, 100 মাইনাস হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেনের ভ্যালুটা করতাম, তাই না? সিভ অ্যানালাইসিসে কি করতাম, রেসপন্স করো, পার্সেন্ট ফাইনাল সিভ অ্যানালাইসিসের জন্য কিভাবে পাইতাম আমরা? ম্যাম 100 থেকে কিউমুলেটিভটা বাদ দিলে পার্সেন্ট ফাইনাল হবে। এক্স্যাক্টলি, এখানে কিন্তু ব্যাপারটা সেরকম না, এখানে ব্যাপারটা কি, ফর্মুলাটা দেখো, এন ইকুয়াল টু পার্সেন্ট ফাইনালকে এন দিয়ে প্রকাশ করতেছে, আর সি বাই ডাব্লিউ ইন্টু 100। আর সিটা কি, আর সিটা হচ্ছে তোমার কতটুকু তুমি সয়েল নিছো, মানে 50 গ্রাম। আর সি হচ্ছে তোমার টোটাল সয়েলের ওয়েট, বুঝছো?
সরি সরি, আরসি না, ডাব্লিউ হচ্ছে টোটাল সয়েলের ওয়েট। ডাব্লিউটা হচ্ছে টোটাল সয়েলের ওয়েট, আর আরসি হচ্ছে রিডিং, কারেক্টেড রিডিং। তোমাদেরকে একটু আগে আমি বলছি তিনটা কারেকশন আছে। একটা হচ্ছে মিনিসকাস কারেকশন, একটা নাম হচ্ছে টেম্পারেচার কারেকশন, আর একটা নাম হচ্ছে জিরো কারেকশন। ঠিক আছে, এই তিনটা কারেকশন আছে। কারেক্টেড হাইড্রোমিটার রিডিং হচ্ছে আরসি ডিভাইডেড বাই ডাব্লিউ ইন্টু 100%। এটা করলে আমাদের পার্সেন্ট ফাইনাল আসে। তোমরা কি বুঝতে পারছো? জি ম্যাম। ঠিক আছে, ফাইন। এরপরে আমাদের যেটা করতে হয়, লাস্টলি যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে সিভ অ্যানালাইসিস আছে আর আমাদের হাইড্রোমিটার অ্যানালাইসিস আছে, দুইটাকে একত্রে একটা গ্রাফে প্লট করতে হয়। হাইড্রোমিটার অ্যানালাইসিসটা শুরু হবে কোত্থেকে? 0.075 মিলিমিটারের পর থেকে শুরু হবে হাইড্রোমিটার অ্যানালাইসিস। ঠিক আছে, এখান থেকে 0.075 এর আগ পর্যন্ত হচ্ছে সিভ অ্যানালাইসিস, 0.075 এর পর থেকে হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস। ঠিক আছে, হাইড্রোমিটার অ্যানালাইসিসের ক্ষেত্রে এক্স এক্সিস বরাবর কি থাকে? সিভ ওপেনিং। এক্স এক্সিস বরাবর হাইড্রোমিটারের সিভ ওপেনিং থাকে। আমাদের হচ্ছে পার্টিকেলের ডায়ামিটার থাকে, হাইড্রোমিটারে থাকে হচ্ছে ডায়ামিটার মিলিমিটারে। ঠিক আছে, হাইড্রোমিটারে থাকবে ডায়ামিটার আর উপরে থাকবে পার্সেন্ট ফাইনাল, সবার ক্ষেত্রে উপরে পার্সেন্ট ফাইনাল। আর সিভের ক্ষেত্রে কি, এদিকে হচ্ছে পার্সেন্ট ফাইনাল, আর এখানে হচ্ছে কি আমাদের সিভ ওপেনিং। ওপেনিং যেটা হচ্ছে আমার মিলিমিটারে আছে, বুঝছো? তো এখানে একবারে পুরোটা পার্টিকেল ডায়ামিটার লিখছে, বাট পার্টিকেল ডায়ামিটার হবে এখান থেকে এতটুকু অংশের জন্য হচ্ছে পার্টিকেল ডায়ামিটার, আর এতটুকু সিভ ওপেনিং। তাহলে এখান থেকে এতটুকু তুমি কিন্তু অলরেডি গ্রাফ প্লট করে ফেলছো। তাহলে বাদ বাকি সয়েলের জন্য তুমি কি করতে পারবা? এখান থেকে এতটুকু গ্রাফ প্লট করতে পারবা না? একইভাবে সেমিলগ গ্রাফ পেপারে ইয়েস ম্যাম। এটাকে বলে হচ্ছে আমাদের টোটাল কম্বাইন্ড গ্রাফ বলে আর কি। আর তোমাদেরকে তো গত ক্লাসে মনে হয় গ্যাপ গ্রেডেড, পুলি গ্রেড সম্পর্কে তোমাদেরকে তো আইডিয়া দিছিলাম মনে হয়, তাই না, গত ক্লাসে? জি ম্যাম। ওকে ফাইন, তাহলে এটা নিয়ে বলার কিছু নাই। তাহলে কি আমরা এতটুকু বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখো। এখানে লাস্ট একটা জিনিস হচ্ছে কিছু ইন্টিগ্রিটি দেখা যাচ্ছে। ইন্টিগ্রিটি মানে কি? দাঁড়াও একটা মিনিট। এখানে দেখো কিছুটা ইন্টিগ্রিটি দেখা যাচ্ছে, আবার কিছুটা হচ্ছে তোমার এখানে হচ্ছে ডিসকন্টিনিউ কিছু ভ্যালু আছে, দেখতে পাচ্ছি। কিছু উল্টাপাল্টা ভ্যালু আছে, একটু উপরের দিকে উঠে গেছে কিছু। পুরোটাকে যদি তুমি বেস্ট ফিটে রাখো তাহলে কিন্তু কিছু ভ্যালু দেখবা যে উপরে নিচে হয়ে যাচ্ছে, ডিসকন্টিনিউটি শো করতেছে। এটা কেন শো করতেছে কেউ কি বলতে পারবা? সিফ থেকে হাইড্রোমিটার যখন আমি শুরু করলাম তখন একটা ডিসকন্টিনিউটি শো করতেছে, এটা কেন করতেছে কি মনে হয়? কারণ এখন ওই যে পার্টিকেল তো চেঞ্জ হয়ে গেছে না, মানে আগে তো স্যান্ডের জন্য গ্রাফ আঁকছি, এখন তো সিল্ট এবং ক্লের জন্য। হ্যাঁ, এটা একটা রিজন। আরেকটা রিজন কি, আমাদের একটু আগে স্টোকস লতে আমি কি বলছিলাম, আমরা পার্টিকেল গুলোকে ধরতেছি হচ্ছে স্ফিয়ার, আমরা ওগুলোকে ধরতেছি গোলক, কিন্তু অরিজিনালি কি আমাদের পার্টিকেল গুলো গোলক? না। না, তাই না? এই জন্য আমাদের হচ্ছে দেখো এখানে লেখা আছে when these results are combined। দেখো যখন দুইটা রেজাল্ট কম্বাইন করতেছো, when these results are combined a discontinuity generally occurs in the range where they overlap। যেখানে তারা ওভারল্যাপ করে সেখানে একটা ডিসকন্টিনিউটি শো করতেছে। কেন? দেখো বলা হচ্ছে দিস ডিসকন্টিনিউটি occurs because soil particles are generally irregular in shape। সয়েল পার্টিকেল গুলা সবগুলো কিন্তু ইরেগুলার। তো ইরেগুলার হলে কি হচ্ছে, দেখো সিভ অ্যানালাইসিস গিভস ম্যাম ইন্টারমিডিয়েট ক্লাস টাইম ডাইমেনশন। শেষ। কি হয়েছে? ম্যাম কন্টিনিউ করেন। ম্যাম কন্টিনিউ করেন। আচ্ছা, তোমাদের তো ক্লাস টাইম শেষ, সেটা আমিও জানি, তাই না? এখন মনে করো যে তোমাদের যদি ক্লাস, বেসিক্যালি এত কিছু আমার বলার দরকারই ছিল না, তোমাদেরকে বলতেই পারতাম পড়ে নিও তোমরা। তোমাদেরকে শেখানোর জন্য হচ্ছে আমার কিছু এক্সট্রা জিনিসপত্র বলা, যেন তোমাদের ল্যাবেও হেল্প হয়, যেহেতু তোমাদের 6টা সেকশনের মধ্যে 3টা সেকশনের ল্যাবই হচ্ছে আমি নেই। তো আমি এটা ল্যাবেও আমি সিমিলার জিনিসই পড়াবো। তো তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে একটু বেশি ভালো করে বোঝাচ্ছি জিনিসটা।
যারা যারা বুঝছো ভেরি গুড, যারা শুনো নাই তোমাদের লস। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে হাইড্রোমিটার অ্যানালাইসিস যখন করতেছি, একটা জায়গায় আমি করতেছি, এই জায়গায় আমি করতেছি হচ্ছে তোমার পার্টিকেলের ডাইমেনশন দিয়ে কাজ করতেছি। পার্টিকেলের ডাইমেনশন, ডায়ামিটার না কিন্তু। এর পরবর্তীতে পার্টিকেলের ডায়ামিটার দিয়ে, মানে এক জায়গায় হচ্ছে ওপেনিং, এক জায়গায় হচ্ছে ডায়ামিটার, দুই জায়গায় দুই রকম। আবার হচ্ছে ধরতেছো পার্টিকেল গুলাকে স্ফিয়ার, যেগুলো স্ফিয়ার না, ইরেগুলার, সেই জন্য এখানে ডিসকন্টিনিউটি শো করতে পারে। তো পরীক্ষায় যদি 1 নম্বরের জন্য আসে যে কেন তোমার সিভ অ্যানালাইসিস আর হাইড্রোমিটার অ্যানালাইসিসের গ্রাফ কম্বিনেশন গ্রাফে কিছুটা ডিসকন্টিনিউটি শো করে, তাহলে এই দুটা জিনিস লিখে দিবা। ঠিক আছে, এটার অ্যান্সার আমি তোমাদেরকে অলরেডি বলছি, এই যে এখানে অলরেডি বলছি যে যখন দুইটাকে ওভারল্যাপ করা হবে তখন কি হবে। এখানে 2 লাইন, এই যে এখানে 2 লাইন, আর এখানে 2 লাইন, শেষ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। না ম্যাম। আচ্ছা,